তাদের কর্মী বলেন বা তাদের যে বিভিন্ন অর্গানাইজেশনাল লেয়ার আছে, সাংগঠনিক লেয়ার, এতে আরো একটা বড় অংশ ছাত্র শিবির করে। কিন্তু সেই অংশটাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ চিনে না। 5 তারিখের পরে শিবির এটা ইচ্ছাকৃত ভাবে করেছে, এবং এই লুকিয়ে রাখার মাধ্যমে যে রাজনৈতিক ফায়দা হাসিল করা, এইটা শিবিরের দোষ। আমি তো বাকশাসের হলের কাউরে চিনি না, তার মানে বাকশাস গুপ্ত সংগঠন নাকি? আমি তো না না, আপনার কমিটি আমাদের তো সারা কোনো হল বাংলাদেশের কমিটি নাই। কাউরে চিনি না, তার আমাদের মানে তো হচ্ছে সহাবস্থান ঢাকা থাকা যাবে না। ইউনিভার্সিটিতে 251 না না, জনের কমিটি। আমি একটা তো ঢাকা 251 কমিটি ইউনিভার্সিটিতে চিনি। আমি তো মিছিলে আপনার ওইখানে লাস্ট মিছিল তো 50-এর বেশি বাকশাসের কাউকে দেখি নাই, বাকিরা কোথায় তাহলে? জুলাই মাসে, অগস্ট মাসে আমরা সবাই আন্দোলনে ছিলাম। আমি মনে করি যে কোন রকমের আপনি কথাবার্তা কি না হেডফোন হলেও। ইউজ করছেন? আপনি কি হেডফোন ইউজ করছেন? না না, আমি হেডফোন ইউজ করছি না। আমার কথা আচ্ছা, শোনা যাচ্ছে না? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু একটু ইয়ার বলুন বলুন, আর একটু আচ্ছা। লাইভলি বলুন। না, আমি যেটা বলতে চাইছি যে আন্দোলনের সময় কোন রকমের সর্বদলীয় ছাত্র ঐক্য না হলেও, কোনো ঘোষিত ছাত্র ঐক্য না হলেও, আমি মনে করি যে আমরা যখন সবাই জুলাই আগস্ট মাসে মাঠে ছিলাম, সেখানে শিবির ছিল, ছাত্র দল ছিল, বামপন্থীদের একটা অংশ ছিল, আমরা ছিলাম, যখন ছাত্র অধিকার পরিষদ ছিল, এই যখন সবাই ছিল, এই সবাই থাকার মধ্যে একটা অঘোষিত ঐক্য ছিল, একটা অঘোষিত পলিটিক্যাল কমিটমেন্ট ছিল। ছাত্রদের ক্ষেত্রে বা ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা যেটা মনে করি, এই কমিটমেন্টটা ছিল যে ছাত্রলীগ যেভাবে গত 16 বছর ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে, এখানে অন্তত পক্ষে আমি এবং সাদ্দাম ভাই, আমাদের দুইজনেরই বোধ হয় ছাত্র রাজনীতির অভিজ্ঞতা বলতে ছাত্রলীগের রাজনীতি। মামুন ভাই হয়তো আমাদের থেকে সিনিয়র হয়, কারণ ওনার অভিজ্ঞতা একটু ভিন্ন হতে পারে। তো আমরা যেই ছাত্র রাজনীতির অভিজ্ঞতার মধ্য দিয়ে দীর্ঘ সময়, প্রায় 16 বছর বাংলাদেশের ছাত্ররা গেছে, সেই ছাত্র রাজনীতিকে বাংলাদেশের ব্যাক করতে দিব না। ছাত্রলীগের সময় সমস্যাগুলো কি ছিল? প্রথমত, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ বাদে আর কোনো ভিন্ন মত অবস্থান করতে পারতো না। এই একই কারণে ছাত্র শিবির ক্যাম্পাসে, বিভিন্ন ক্যাম্পাসে বহুবার আঘাতপ্রাপ্ত হয়েছে, ছাত্র দল হয়েছে। আমরা এখন যারা গণতান্ত্রিক ছাত্র সংসদে আছি, আমরা একটা অংশ কেউ কেউ ছাত্রলীগের পরিষদ করতাম বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে। এরপর আমরা বৈষম্য বিরোধী ছাত্র দিকে করলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল মাঝখানে। কেউ এই যে সহাবস্থান, এই সহাবস্থানটা ছিল না। ছাত্রলীগ এই সুযোগটুকু কাউকে দিত না, শুধুমাত্র তার নির্দিষ্ট কিছু মুজিববাদী এলাই বাদে। সুতরাং এই সহাবস্থান ক্রিয়েট করতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়াবহ রকমের টর্চার করবে, ভায়োলেন্স করবে। এই ভায়োলেন্স আর ক্যাম্পাসে চলতে দেওয়া যাবে না, কোনো সহিংসতা হবে না। এই যে বিভিন্ন রকমের পলিটিক্যাল কমিটমেন্ট, এটাকে কোনো ছাত্র সংগঠন, না ছাত্র দল, না শিবির, না বৈষম্যিক ছাত্র আন্দোলন, তখন গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল না, বা বামপন্থীদের যে অংশটা মুভমেন্টে ছিল, কেউ কিন্তু এটা লিখে কোনো কাগজে সাইন করে ঐক্যমতে পৌঁছায়নি। কিন্তু আমি মনে করি প্রত্যেকটি ছাত্র সংগঠন মুভমেন্টের মধ্যে এগ্রিমেন্টে পৌঁছায় গেছে, এটা পলিটিক্যাল কমিটমেন্ট আকারে অগস্টে হাজির হয়েছে। কিন্তু দেখুন, এই পলিটিক্যাল কমিটমেন্টটা নষ্ট হওয়া শুরু করলো কখন, এবং সেই নষ্ট হওয়ার, পলিটিক্যাল কমিটমেন্টটা নষ্ট হওয়ার কারণেই আজকে আমাদের এই আলোচনা করতে হচ্ছে। হয়তো হয়তো আমাদের এই আলোচনা করা লাগবে। যেমন দেখেন, এই সহাবস্থান বা লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট কোথা থেকে হয়? মানে দেখুন, ছাত্র শিবিরের রাজনৈতিক কাঠামোটা কি? ছাত্র শিবির, ধরুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কমিটি, সেটা 14 কিংবা 15 জন। তো নিশ্চয়ই এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি নিশ্চয়ই এইটা স্বীকার করবেন না যে তাদের এই 14 থেকে 15 জন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করেন। তাদের কর্মী বলেন বা তাদের যে বিভিন্ন অর্গানাইজেশনাল লেয়ার আছে, সাংগঠনিক লেয়ার, এতে আরো একটা বড় অংশ ছাত্র শিবির করেন। কিন্তু সেই অংশটাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ চিনে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র, এবং সারা দেশের চিত্র মোটামুটি একই রকমের। 19 কিংবা 20 হতে পারে, কিন্তু এটা 10 কিংবা 20 না। তো এখন দেখুন মুশকিলটা কোথায় হয়। মুশকিলটা হচ্ছে একজন ব্যক্তি ছাত্র শিবির করেন, সেটা নিশ্চয়ই অপরাধ না, তিনি ছাত্র শিবির করতেই পারেন। কিন্তু আমি যখন জানি না যে একজন অমুক ব্যক্তি, তার নাম রহিম, তিনি ছাত্র শিবির করেন, তখন আমি তার সঙ্গে ছাত্র শিবির হিসেবে ডিলটা করতে পারি না। হয়তো তিনি অন্য কোনো একটা ব্যানার নিয়ে আমার সামনে হাজির হন, যে কোনো নামে, ধরুন সেটা হইতে পারে জুলাই মঞ্চ, এই মঞ্চ, সেই মঞ্চ, অনেক কিছু হতে পারে, মানে সাপোজ অনেকগুলো নামই তো হতে পারে। তো এখন তার মানে আমি তার সঙ্গে শিবির হিসেবে ডিলটা করতে পারি না। তার মানে শিবির হিসেবে যখন ডিল করতে পারি না, তখন এই সর্বস্থা নষ্ট হয়। এবং শিবির এর আগে নির্যাতিত ছিল, সেই মজলুমের সেই কাহিনী বাদ দিলেও 5 তারিখের পরে শিবির এটা ইচ্ছাকৃত ভাবে করেছে। এবং শিবির এটা ইচ্ছাকৃত ভাবে করার কারণে এই যে ছাত্র সংগঠনগুলো সহ অবস্থানে থাকবে ক্যাম্পাসে, এবং ছাত্র সংগঠনগুলো সবার সঙ্গে একই রকম ভাবে ডিল করবে, আমরা ঐক্যমতে পৌঁছবো, সেটা আমরা পারি। এইটা শিবিরের প্রথম ব্যাপার, এবং এই জন্য ক্যাম্পাসে, প্রত্যেকটি ক্যাম্পাসে এই সব অবস্থায় নষ্ট হয়েছে। এবং যেটা হয়, ধরেন এই যে আহ, আপনি যেটা আলোচনা করছেন যে আলবটর বাহিনী বলা হয় বা কমেন্ট যোদ্ধা বলা হয়, ইত্যাদি নামে হয়, এখন এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে, ধরুন কেউ একজন কোন একটা ইস্যুতে, সেই ইস্যুটা হতে পারে একটা দ্বৈরথ, সেটা ছাত্র দলের সঙ্গে শিবিরের, কিংবা আমাদের সঙ্গে শিবিরের, বা আমাদের সঙ্গে ছাত্র দলের, যে কোনো কিছু হতে পারে। অনেক কিছু তো আমরা গত 9 মাসে দেখলাম। কেউ একজন ব্যক্তি
শিবিরের পক্ষে সেটা কমেন্ট করছে, সেটা হতেই পারে। একজন সাধারণ শিক্ষার্থীও কোনো ইস্যুতে শিবিরের পক্ষে একটা মন্তব্য করতেই পারেন, তাতে কোনো দোষ নেই। মুশকিলটা হয় কি, সেই ব্যক্তি হয়তো শিবিরই করেন কিন্তু আমি তাকে চিনি না। এই যে তাকে না চেনানো, তাকে লুকায় রাখা এবং এই লুকায় রাখার মাধ্যমে যে রাজনৈতিক ফায়দা হাসিল করা, এইটা শিবিরের দোষ। এখন দেখেন মুশকিলটা কি, আপনি শিবির হয়তো এর মাধ্যমে বেনিফিট পাচ্ছেন, আপনার কর্মীকে লুকায় রেখে বিভিন্ন নামে পরিচিত করে। কিন্তু মুশকিলটা হয় অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের, ছাত্র দলের সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, অন্য দলগুলোর সমস্যা হয়। পলিটিক্স শিবির কি হচ্ছে সেই আসলে জিনিস। তাদের আইডেন্টিটি লুকিয়ে রাখে বলে আপনি বিশ্বাস আমি করেন? তো না, আমি আমি তো আপনার আমি আপনার স্টেটমেন্টটা আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু একটা হ্যাঁ থেকে আমি আমি ঢুকে একটু এসে বলছি, এখানে একটু কথা বলতে আমি চাই, একটু এটা বলি সাদ্দাম ভাই, আমি একটু শেষ করি, এরপর আপনি চরম বলেন। মাত্রার একটা এলিগেশন। জাহিদ হুম। জাহিদ সাহেব, আমি একটু এলিগেশনটা একটু খণ্ডন করতে চাই। না আমি একটু আমি শেষ তো করি ভাই, এরপর বাকশাসের আপনি বলবেন। আমি তো বাকশাসের হলের কাউরে চিনি না, তার মানে বাকশাস গুপ্ত সংগঠন নাকি? আমি তো না না, আপনার কমিটি আমাদের তো সারা কোনো হল বাংলাদেশের কমিটি নাই। কাউরে চিনি না, তার আমাদের মানে তো হচ্ছে সহাবস্থান ঢাকা থাকা যাবে না? ইউনিভার্সিটিতে 251 না না, জনের কমিটি, আমি একটা তো ঢাকা 251 জনকে ইউনিভার্সিটিতে চিনি। আমি তো মিছিলে আপনার ওইখানে লাস্ট মিছিলগুলো তো 50-এর বেশি বাকশাসের কাউকে দেখি নাই, বাকিরা কোথায় তাহলে? আমি তো বাকিদেরকে চিনিই তো না, এগুলো চিনানোর ব্যবস্থা করেন। এই সাধারণ আচ্ছা আমি সম্পাদক একটু তাকে শেষ করতে দেই, তাকে শেষ করতে দেই, নয়তো সে হুম, আমি হুম, আমি হুম। একটু শেষ করি ভাই, আমি শেষ করে জবাবগুলো আমি কোশ্চেন দিব, কোনো সমস্যা নেই। আমি যেখানে ছিলাম, তো মুশকিলটা যেটা হয়, মানে এখন ধরেন এইরকম কারণে এই সহাবস্থানটা বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে নানা জায়গাতে নষ্ট হচ্ছে। এটা শিবিরের উচিত ছিল 5 তারিখের পরে তার যে পরিপূর্ণ সাংগঠনিক রূপ, এই পরিপূর্ণ সাংগঠনিক রূপকে প্রকাশ করা, যাতে করে আমরা সবাই এগ্রিমেন্টে এসে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা করতে পারি। দ্বিতীয় সমস্যা, আমি একদম স্পষ্ট করে বলছি যে 5 তারিখের পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না। এই যে স্লোগান উঠেছে, এর পক্ষে মিছিল হয়েছে, হলে হলে স্লোগান হয়েছে, রাজু ভাস্কর্যে প্রোগ্রাম হয়েছে, এখানে ছাত্র শিবিরের একটা অংশ জড়িত ছিল। এটা আমি কনসাসলি বলছি। এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এখন যেই 14 কিংবা 15 জন মানে পদধারী হয়েছেন, তাদের মধ্যে লোকজন জড়িত ছিল, এটা ছাত্র শিবিরের সেক্রেটারি সাহেব নিজেরা অস্বীকার করতে পারবেন না। এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবার, নিষিদ্ধ করবার দাবি তোলা হলো, এটার কারণ কি? তাহলে কি ছাত্র শিবির তাদের নিজেদেরকে মানে নিজেদের কার্যক্রম নিজেরা চালাইতে চান না? কি চান তারা আসলে, এটা আমরা পরিষ্কার না। দ্বিতীয়ত, আমরা যেখানে ছিলাম, যে পলিটিক্যাল এগ্রিমেন্টটা ছিল, আমরা কোনো ভায়োলেন্সের দিকে যাবো না, কোনো সহিংসতার দিকে যাবো না। কিন্তু দেখুন, ভায়োলেন্স এবং সহিংসতা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের সংগঠক একটা মেয়ে, ওর নাম বৈশাখী। বৈশাখী ফরিদপুরে যে মুভমেন্ট হয়েছে, আপনি জানেন যে ফরিদপুরের ওই অঞ্চল একটু আওয়ামী অধ্যুষিত অঞ্চল, ওইখানে মুভমেন্ট করা ঢাকাতে মুভমেন্ট করা এক না। ফরিদপুরের মুভমেন্ট আর চিটাগাংয়ের মুভমেন্ট এক না। সেখানে যেই মেয়েটা মাত্র ক্লাস 12-এ পড়ে, মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, মুভমেন্টের সময় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো, সেই মেয়েটা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সেই মেয়েটাকে, ওর বোনকে ইফটিজিং করা হয়েছে, ও সেই ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে ওর উপরে হামলা করা, একটা মেয়ের উপরে যে মাত্র ক্লাস 12-এ পড়ে, ওর পরিবারে হামলা করলেন, বিএনপি নেতাকর্মীরা সেটা করলেন। এবং করার পরে দেখেন অত্যুত্তরটা কোন জায়গাতে, বিএনপির একজন নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় উনি সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি মানসুর আলম, তিনি নিজেও একজন নারী, তিনি ফেসবুকে লিখলেন এটা তুচ্ছ ঘটনা। এটা তো তুচ্ছ ঘটনা, একটা মেয়েকে যে মুভমেন্টের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আপনি সেটাকে তুচ্ছ ঘটনা বলছেন? এইটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে সমস্যা। দ্বিতীয়ত, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা ছাত্রলীগের যে আচরণ দেখতাম, জোর করে মিছিলে মিটিং এ নিয়ে যেত। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলে একজন মেয়েকে জোর করে মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টা করলো ছাত্রদল, না যাওয়াতে তাকে হল ছাড়তে বলা হলো। ওই হল ছাড়তে বলার পরে যখন সেই মেয়েটি প্রতিবাদ করলো, এইটি বিভিন্ন গণমাধ্যমে আসছে, তখন ছাত্রদলের পক্ষ থেকে এই বলা হচ্ছে ভাইয়া তুমি সে একজন কিন্তু ছাত্র। ছাত্রলীগের পোস্টার একটু যোগ করে দাও, আমি শেষ ছাত্রলীগের করেছি যে ভাই, ওখানে পোস্টার। আমি আসবো, আমি জানি আপনারা বলবেন ভাই, আমি তো আপনাদের ডিফেন্স জানি, আমি আসতেছি ওইখানে। ব্যাপারটা হুম। হচ্ছে বলো ছাত্রলীগ করে, এবার এখানে একটা ঐতিহাসিক ফয়সালা আছে। ফয়সালাটা হচ্ছে, আমরা 15 কিংবা 16 জুলাই থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন জায়গাতে যারা ছাত্রলীগ করেছে, সেই ছাত্রলীগ করা লোকজন পদত্যাগ করে মুভমেন্ট এসেছে। 14 তারিখ বা 13 তারিখ পর্যন্ত মুভমেন্টটা কোটা সংস্কার আন্দোলন ছিল, এরপর ধীরে ধীরে সেটা স্বৈরাচার পতনের দিকে ধীরে ধীরে কনভার্ট হয়েছে। যারা তখন 15 কিংবা 16 জুলাই বিভিন্ন ক্যাম্পাসে লোকালি পদত্যাগ করে মুভমেন্ট আসে, তাদের ব্যাপারে ছাত্রদের ফয়সালা কি? ছাত্রদল কি তাদেরকে, যদি তার কোনো, আমি আবারও বলছি, একদম কনসাসলি বলছি, কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে, কোনো ফৌজদারি অপরাধ না থাকে, সেই ব্যক্তি যখন সে ছাত্রলীগ করেছে, তার ব্যাপারে ছাত্রদলের ফয়সালা কি? তাকে কি ছাত্রদল এই মুভমেন্টের অনুশীলন থেকে বাদ দিয়ে দিবে? এই ফয়সালাটা ছাত্রদল করতে হবে। এই টেকনিকটা বারবার হচ্ছে। যেই মেয়েটার কথা বলা হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সে মেয়েটা তো মুভমেন্টে ছিল। এখন মুভমেন্টে থাকা একটা মেয়েকে আপনি, ছাত্রলীগ সে আগে করেছে এই হিসাব করলে আপনি অনেককে বাদ দিতে হবে। হুম। আপনি এই হিসাব যদি করেন যে তাই সে ছাত্রলীগ করেছে কোনো একটা,
যদি সে মুভমেন্ট না থাকে, তার আমি আবারও বলছি, যদি সে জুলাই মুভমেন্টে না থাকে, আপরাইজিং এ না থাকে, এবং একই সঙ্গে যদি সে কোনো ক্রিমিনাল অফেন্স করে তার ছাত্রলীগ করার আমলে, তার হিসাব ভিন্ন। যদি তার এই দুইটা ব্যাপারে সে দোষী না হয়, তার ব্যাপারে ঐতিহাসিক ফয়সালা কি? আপনি তাকে আপনার মুভমেন্টের অংশীজনের মধ্যে নেবেন না? তাই কিন্তু মুভমেন্টের একটা বড় অংশীজন বাদ করে যাবে, এটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ করে যাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং এই ভায়োলেন্সটা হলো, শুধু এইটা না, মানে কিছু হলেই ছাত্রদলের বিএনপির লোকজন আমাদেরকে বলে যে ভাই আপনাদের তো লোক নাই, তৃণমূলে যান, গিয়ে দেখেন। ভাই তৃণমূলে গিয়ে করবো কি? তৃণমূল সব আপনারা খায়া ফেলছেন। আপনি দেখেন সোহরাওয়ার্দী কলেজ ঢাকাতে, এটা খুবই পুরানা কলেজ। সোহরাওয়ার্দী কলেজের ঘটনা মানে কোনো গণমাধ্যমও জানে না। সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র এখন আন্দোলনের অনেকে তো আহ্বায়ককে মারা হলো। অনেকে মনে করে এনসিপি এবং এনসিপির ছাত্র সংগঠন আপনারা আসলে কোনো আচ্ছা, একটা আমি একটু যুক্তিতে এইটা একটু সংশোধন ছাত্রলীগকে করতে কোনো চাই একটা ভাই। যুক্তিতে আপনারা আমরা যুক্তি দিয়ে এনসিপির ছাত্র সংগঠন না ভাই। ছাত্রলীগকে আপনারা স্পষ্ট করে ছাত্রলীগকে আপনারা একটা ক্লিন চিট দিয়ে আপনারা আপনাদের দলে ফেরানোর চেষ্টা করছেন। এটাও আচ্ছা, একটা আমি নতুন চেষ্টা আপনাদের। আমি এই প্রশ্নের যে উত্তর এই যে দেব, এই তার যে আগে যেটা ছাত্রলীগের আগে কি ছাত্রলীগ করে কি কেউ কোনো মানে 24 আন্দোলনে ভূমিকা রেখেছে কিনা এটা আপনি সার্টিফিকেট কিভাবে দিবেন? আচ্ছা, আমি একটু শেষ করি। ব্যাপারটা হচ্ছে সার্টিফিকেট দেওয়ার মালিক তো আমি না ভাই, আমি তো আসি। প্রথম হচ্ছে আমরা মানে কিসের ভিত্তিতে তাহলে আপনারা ইয়ে করছেন? আমি এটা একটু শেষ তারাও করি বা ভাই, কিভাবে আপনি যাচাই করবে? তারা তো আমি মনে একটু করে শেষ করি ছাত্রলীগ। হুম হুম আমি একটু বল। শেষ করি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা এনসিপির ছাত্র সংগঠন না। মানে ধরেন ছাত্রদল যেভাবে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদলের নেতৃত্ব যেভাবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচন করে দেন, আমাদের নেতৃত্ব এনসিপি নির্বাচন করে দেন। সুতরাং এটা একটু ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা আপনার হচ্ছে যে একটু একটু ওটা কি এনসিপির সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই? এনসিপির সঙ্গে আমরা মনে করি এনসিপি জুলাই অগস্টের যে স্প্রিট, যে আকাঙ্ক্ষা, সেটা নিয়ে তৈরি একটা রাজনৈতিক দল। একই সঙ্গে আমরাও জুলাই পরে তৈরি হয়েছে এবং আমাদেরও মূল সেন্টার জুলাই। সেই হিসেবে আমাদের সঙ্গে একটা ইডিওলজিক্যাল বন্ডিং থাকতে পারে, কিন্তু সেটা কোনো অর্থে যে আমার পলিসি, আমার লিডারশিপ এনসিপি ঠিক করে দিবে, এনসিপি এখানে প্রভাব রাখবে, ব্যাপারটা এরকম। ব্যাপারটা এরকম যে আপনার ছাত্র শিবিরের মতো জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের মতো তারা আলাদা। না না, ছাত্র শিবিরের যখন নেতৃত্ব নির্বাচন হয়, তখন জামাত ইসলামীর নেতারা একটা ভূমিকা রাখেন বলে আমি জানি। সেখানে একটা নির্বাচন হয়, নির্বাচন কমিশনার হিসেবে জামাতের কোনো নেতৃত্বকে আমরা এর আগে দেখেছি। সুতরাং আমাদের এখানকার কাউন্সিল, আমরা তো প্রথম আহ্বায়ক কমিটিতে কাউন্সিল হয় না, এরপর যখন হুম, নেক্সট কাউন্সিল হবে আমাদের বুঝতে পেরেছি গণতন্ত্রের বুঝতে পেরেছি। কিন্তু আমরা যতটুকু দেখেছি গতকালকেও আমরা আপনাদের আমাদের আমরা অপেক্ষায় আছি দেখার এরপরে জাহিদ ভাই কোথায় যায় রাজনীতি করতে, এটা অপেক্ষায় আছি। আচ্ছা, আচ্ছা জি ভাই, আমরা জি যদি এটা হয় তাহলে আমিও বিরোধিতা করবো আপনার সাথে, কোনো সমস্যা নেই সালাম ভাই। আচ্ছা, আমি যেখানে ছিলাম, এই ছাত্রলীগের ব্যাপারে কি ফয়সালা করবেন? এখন এটা একটা পলিটিক্যাল এগ্রিমেন্টের ব্যাপার, আমি কিন্তু কোশ্চেন করেছি, আমি কোনো কনক্লুশনে পৌঁছে নাই সাবির ভাই। তার আগে আমি হুম, বলেছি ঐতিহাসিক আমি ফয়সালাটা কি করবেন। প্রশ্ন নিয়েছি, আমি পরে জবাব দিচ্ছি। ঐতিহাসিক সেটা ছাত্রদল এখানে জুলাই আপরাইজিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, ছাত্র শিবির ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, বামপন্থীদের একটা অংশ ছিল। সবাই হুম, মিলে এগ্রিমেন্টটা করতে হবে। কিন্তু আপনি যখন শুধুমাত্র একজন ছাত্রলীগ একসময় করেছে, এবং এখন দেখেন, যদি সে ছাত্রলীগ করে থাকে, আপনি তাকে হল থেকে বের করে দিতে পারেন কিনা প্রশাসন ছাড়া? তাহলে ব্যাপারটা সেই ছাত্রলীগের মতো হয়ে গেল যে আমার তো মনে চাইছে যে তুমি হলে থাকবা, থাকো। যদি আমার মনে চাইতেছে না তুমি থাকবা না, তুমি হল থেকে বের হয়ে যাও। ব্যাপারটা তো এরকম না। আপনি তো হুম, যে কাউকে এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারকে তো আপনি হাতে তুলে নিতে পারেন না। জি আচ্ছা, আমি যেখানে ছিলাম ভাই, আমি তো সরোয়ার্দী কলেজের শেষ ঘটনা করতে শেষ হবে করে হ্যাঁ। এরপরে আপনি সরোয়ার্দী কলেজে যেটা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানকার যে আহ্বায়ক, ওর নাম যদি আমি ভুল না করি, লিখন বা এরকম কিছু, ওকে প্রিন্সিপালের রুম থেকে বের করে ছাত্র দলের নেতারা মারধর করে দিচ্ছে। সেটা আরো 3-4 দিন আগে আপনারা নিশ্চয়ই সেই হুম, ভিডিও কিংবা খবর পত্র পত্রিকায় গণমাধ্যমে দেখেছেন। এরপরে প্রিন্সিপালের কাছে বিচার নিয়ে গেছে সেই বৈষম্য ছাত্রদের নেতারা যে আমরা তার বিচার চাই, এবং প্রিন্সিপাল স্বীকার করেছে যে এটা ছাত্রদল ভুল করেছে। হুম, প্রিন্সিপালের প্রপোজিশন ছিল যে ছাত্রদলের সেখানকার যে সভাপতি, তিনি মুচলেখা দিবেন, তিনি সামনে এরকম কোনো ভায়োলেন্স আর কলেজের ক্যাম্পাসে করবেন। এবং ছাত্ররা আরো একটি দাবি তুলেছে যে যারা ছাত্র না, যাদের ছাত্রত্ব নাই, তারা কলেজের ক্যাম্পাসে কোনো রাজনীতি করতে পারবে না। ছাত্রদল সেইটাতে রাজি হচ্ছে না, এবং প্রিন্সিপাল তাদেরকে সহযোগিতা করছে। এবার ব্যাপারটা দেখেন, দুইটা ব্যাপার। এবং এইটাও হুম, একটা গুরুত্বপূর্ণ ফয়সালা যে আপনি যাদের ছাত্রত্ব নাই, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে কলেজের ক্যাম্পাসে রাজনীতি করতে দিন। যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করেন, একজনেরও মানে অধিকাংশ ছাত্রত্ব নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় সভাপতি, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি, কারো ছাত্রত্ব নাই। এরা যখন, আমি একটু মানে আইরনিক্যালি বলি, এরা না যখন আমি বিশ্ববিদ্যালয় এখানে শেষ ক্যাম্পাসে করতে হবে, ঢুকেছে, একদম একদম শেষ করতে আমি হবে শেষ আমার। করতে পারি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছে তখন আমি স্কুলেও যাওয়া শুরু করিনি। সুতরাং এইটাও একটা ব্যাপার যে ছাত্রদলের এই যে ছাত্রদলের যে পলিটিক্যাল ফিলোসফি, এই পলিটিক্যাল ফিলোসফিতে নতুন কিছু নাই, কিন্তু দেশ কিছু না জি। কিংবা দেশের বড় ধরনের হয়ে বড় গেছে। ধরনের একটা ইস্যু আপনি তুলেছেন, আপনাকে ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে।